আসসালামু আলাইকুম। স্টেপশিয়ান্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অ্যাডমিশন ক্র্যাশ কোর্সের এক্সাম 48-এর ফিজিক্স সলভ ক্লাসটি শুরু করব। আজকে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায়টার উপর সলভ ক্লাস করতে হবে। যারা পরীক্ষা দেন নাই তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেওয়া যে ফর্মের লিঙ্কটা আছে ওইটার মাধ্যমে পরীক্ষাটা দিয়ে এসে তারপর সলভ ক্লাসটি দেখবেন, তাহলে আপনার জন্য বেশি ফলপ্রসূ হবে ভিডিওটা। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রশ্নগুলো সলভ করা শুরু করে দিই। 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখেন, তাড়িৎচুম্বক বলের বাহক কণা কোনটি? আচ্ছা, আমরা জানি 4 প্রকারের মৌলিক বল আছে। এই 4 প্রকারের মৌলিক বল কার্যকর হয় 4 ধরনের কণার আদান প্রদানের ফলে। এখানে দেখেন 4টা কণার নাম বলা আছে: গ্লুয়ন, ফোটন, গ্র্যাভিটন, বোসন। গ্লুয়ন কণার আদান প্রদানের ফলে সবল নিউক্লিয় বল কার্যকর হয়। এখানে আমাদের তাড়িৎচুম্বক বলের বাহক কণা জিজ্ঞেস করছে, মানে এই কণার বহনের ফলে তাড়িৎচুম্বক বলটা কার্যকর হয়, সেটা হচ্ছে গিয়ে ফোটন কণা। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে ফোটন। এখানে গ্র্যাভিটন কণার আদান প্রদানের ফলে মহাকর্ষ বলটা কার্যকর হয় এবং বোসন কণার আদান প্রদানের ফলে দুর্বল নিউক্লিয় বল কার্যকর হয়। তাহলে তাড়িৎচুম্বক বলের বাহক কণা হচ্ছে ফোটন। ওকে, 2 নম্বর প্রশ্ন কি বলছে, কত বেগে চললে একজন দর্শক কোনো কিছুর দৈর্ঘ্য স্থির দৈর্ঘ্যের 60% দেখতে পাবে? আচ্ছা, এখানে আপেক্ষিকতার দৈর্ঘ্য সংকোচনের ব্যাপারটা বলা হয়েছে। দেখেন, দৈর্ঘ্য সংকোচনের সমীকরণটা আমরা কি জানি? L ইজ ইকুয়ালস টু L নট রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওকে, যেখানে এল নট এটা হচ্ছে কি স্থির অবস্থায় কোনো কিছুর দৈর্ঘ্য, আর এল হচ্ছে গতিশীল অবস্থায় দৈর্ঘ্য। এখানে বলে দিচ্ছে যে গতিশীল অবস্থায় দৈর্ঘ্যটা স্থির দৈর্ঘ্যের 60%। ওকে, তাহলে এটা হবে 60% অফ এল নট ইজ ইকুয়ালস টু এল নট ইন্টু রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে ভিটা বের করতে হবে। ওকে, তাহলে দেখেন এল নট চলে যাবে, এখানে হচ্ছে 60% মানে 0.6। হ্যাঁ, এখানে থাকবে রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এবার উভয় পক্ষকে স্কোয়ার করে দেন, এখানে হবে 0.36 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটা দেখেন, এই জিনিসটা এই পাশে নিয়ে আসেন, এটা ওই পাশে নিয়ে যান, তাহলে কি হবে? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে 0.64। এইবার এই সি স্কোয়ারের পাশে পাঠিয়ে দিয়ে যদি রুট করে দেন, ভি এর মান কত আসবে? 0.64 মানে 0.8 সি। হ্যাঁ, রুট করে দিলে 0.8 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? গ। ওকে, 3 নম্বর প্রশ্ন কি বলছে, রুট 3/2 সি বেগে চলমান একটি বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তির অনুপাত কত? আচ্ছা, দুইটা বস্তুর স্থিতিশক্তি ও গতিশক্তি যদি সমান হয় তখন তাদের বেগ হয় রুট 3/2 সি। এই জিনিসটা আপনি মুখস্থ রাখতে পারেন। ওকে, তাহলে খেয়াল করেন, এখানে বেগটা দেওয়া আছে কত? রুট 3/2 সি। তাহলে এই বেগে যদি গতিশীল হয় তার স্থিতিশক্তি ও গতিশক্তি হবে সমান, অর্থাৎ 1:1। আমাদের অ্যান্সার হবে ঘ। ওকে, এটা তো আপনি মুখস্থ দাগায় দিলেন। যদি মুখস্থ না থাকে তখন কি করবেন? যেটা বলে দিছে যে এত বেগে গতিশীল হলে স্থিতিশক্তি গতিশক্তির অনুপাত কত। দেখেন, স্থিতিশক্তি আর গতিশক্তির অনুপাত কীভাবে লিখতে পারি আমরা? ইউ বাই কে। ঠিক আছে, তো এটা কী করব? ইউর ফর্মুলা কি? এম নট সি স্কোয়ার। কে মানে গতিশক্তির ফর্মুলা কি? এম মাইনাস এম নট সি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন সি স্কোয়ার চলে যাবে, তাহলে এখানে থাকবে এম নট বাই এম মাইনাস এম নট, তাই না? তাহলে এবার দেখেন এই এম এর ফর্মুলাটা বসান, এম নট ডিভাইডেড বাই এম মানে কি? গতিশীল অবস্থায় ভর, এটাকে আমরা লিখতে পারি এম নট বাই রুট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট। তাহলে দেখেন নিচের থেকে এম নট কমন যাবে, এম নট কাটা যাবে, পরে এখানে থাকবে কি? 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখানে দেখেন তো আপনি এই ভি এর মানটা রুট 3/2 সি বসাইলে কী হবে? দেখেন উপরে থাকবে 1, হ্যাঁ, আর এখানে থাকবে 1/√1 মাইনাস ভি এর মান যদি রুট 3/2 সি বসান তো সি স্কোয়ার চলে যাবে, এখানে আসবে আমাদের 3/4। তাহলে 1 মাইনাস 3/4 মাইনাস 1। এবার দেখেন আমরা একটু দ্রুত এখান থেকে হিসাবটা করে ফেলি। এখানে যদি লসাগু করেন তাহলে কত হবে? 1/4। রুট করলে হবে 1/2। 1 এর নিচে আছে 1/2, তাহলে কত হবে? 2।
2 - 1 মানে 1, 1/1 মানে 1:1। ওকে, অ্যান্সার হবে ঘ। 4 নম্বর প্রশ্ন কি বলছে, 662.6 কিলোভোল্ট বিভব পার্থক্যে সৃষ্ট রন্টজেন রশ্মির সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত? আচ্ছা, রন্টজেন রশ্মি মানে কি? এক্স রে তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। আচ্ছা, আমরা জানি এক্স রে তৈরি করার জন্য একটা যন্ত্র লাগে, হ্যাঁ, বা একটা কি বলে কোষ লাগে, হ্যাঁ, এক্স রে কোষ লাগে। সেই কোষের একটা নির্দিষ্ট বিভব পার্থক্যের মাধ্যমে সেখান থেকে গতিশীল ইলেকট্রন নির্গত করা হয়, সেই ইলেকট্রনের মাধ্যমে একটা ধাতব পাত থেকে এক্স রে নির্গত করা হয়। তাহলে সেই নির্গত এক্স রের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করার ফর্মুলা হচ্ছে ল্যামডা মিনিমাম ইজ ইকুয়ালস টু HC ডিভাইডেড বাই EV, যেখানে H মানে প্ল্যাঙ্কের ধ্রুবক, C হচ্ছে আলোর বেগ, E মানে ইলেকট্রনের চার্জ, আর V হচ্ছে গিয়ে ওই এক্স রে কোষের বা এক্স রে যন্ত্রের বিভব পার্থক্য, যেই ভোল্টেজে ইলেকট্রনকে গতিশীল করা হয়। ওকে, তাহলে এখানে সব কিছুর মান বসান। এইচের মান কত? 6.626 10⁻⁻34, আর সি এর মান হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19। ওকে, ইন্টু এখানে ভি দেওয়া আছে কত? 662.6 কিলোভোল্ট, 662.6 কিলোভোল্ট মানে 10⁻³ ওকে, এত ভোল্ট। এবার তাহলে দেখেন, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, সংখ্যাগুলো কেমন এবড়ো থেবড়ো আসছে, তাই না? কোনো সমস্যা নেই। দেখেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে সবগুলো অপশনের কিন্তু সংখ্যাটা সমান, তার মানে ভাগফল কী হবে সেটা কিন্তু আমি বুঝতেই পারতেছি। তাহলে আমার এখন কাজ হলো গিয়ে পাওয়ারগুলো মিলানো, দেখব পাওয়ার কোনটার সাথে মিলে। দেখেন এখানে 10-এর পাওয়ার কত? 10⁻34, এখানে কত? 8। তাহলে উপরে আছে -34 আর প্লাসের 8, কত হবে? -22 না, সরি 26 -26, ওকে, বাই এখানে আছে 19 -19 আর এখানে আছে কত? 3, 10⁻³ তাহলে কত হবে এখানে আমাদের? -19 আর 3 হবে এখানে 10⁻⁻15, 15 কেন, 16 হবে, -16। ওকে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন তো, উপরে আছে কত? 6.626, এখানে একটা সংখ্যা আছে না ওই রকমই, দেখেন তো 662.6। তাহলে আমি যদি এটা দিয়ে এটা কাটাকাটি করি তাহলে এখানে কিন্তু 100 হবে, তাই না? 100, তাহলে এখানে আসবে কিন্তু 10⁵, হ্যাঁ, 10⁵ আসবে, হ্যাঁ। তাহলে এখন দেখেন এই সংখ্যাটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি তাহলে 1.875 এই জাতীয় একটা সংখ্যা হতে পারবে। এখন খেয়াল করেন, আমরা কমন সেন্স থেকে একটু খেয়াল করি, এই জিনিসটা এটা দিয়ে যদি গুণ করি এবং এটা দিয়ে যদি এটাকে গুণ করি, এই উপরের সংখ্যার গুণফলটাকে নিচের সংখ্যার গুণফল দিয়ে ভাগ করলে অবশ্যই এত ছোট একটা সংখ্যা আসবে না, ঠিক আছে? মানে এর থেকে ছোট সংখ্যা আসবে আর কি, হ্যাঁ। কিন্তু এখানে 1.875 আসছে, তার মানে অবশ্যই এখানে আমাদের একটু হিসাব নিকাশ করতে হবে। এটাকে আপনি আগে এটাতে ভাগ করে নেন, তাহলে এখানে হবে একটা 100 মানে এখানে হবে 10⁵। তার মানে আপনি যদি 1.875 পেতে চান তাহলে এখানে অ্যাকচুয়ালি সংখ্যাটা হবে গিয়ে আমাদের 10⁻⁻26 আছে উপরে, আর এখানে হবে 10⁻⁻14, আরও 2টা কমে যাবে। ওকে, তাহলে এবার এটাকে আপনি ভাগ করেন তো, এটাকে ভাগ করলে কত হবে? 10⁻, উপরে চলে গেলে -12। ওকে, তাহলে অ্যান্সার হবে গিয়ে আমাদের গ। আচ্ছা, ওকে, 5 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, ফটো ইলেকট্রিক ইফেক্ট রেখার ঢাল কত? আচ্ছা, আমরা জানি কোনো ফটো তড়িৎ ক্রিয়ার সর্বোচ্চ গতিশক্তি ভার্সেস কম্পাঙ্কের যে রেখাটা আছে বা যে গ্রাফটা হয়, একটা সরল রেখা, সেই সরল রেখার ঢাল হচ্ছে একটা ধ্রুবক, একদম মুখস্থ, এবং সেই ঢালটার মান হচ্ছে গিয়ে প্লাঙ্কের ধ্রুবকের মান। দেখেন এখানে প্লাঙ্কের ধ্রুবক আমরা জানি 6.626 10⁻34 জুল সেকেন্ড। এটাই হচ্ছে গিয়ে ফটো ইলেকট্রিক ইফেক্ট রেখার ঢাল। ওকে, তাহলে দেখেন আমাদের 5টা প্রশ্ন হয়ে গেল। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন কি বলছে,
50 বছর বয়সী একজন নভোচারী 0.6 বেগের একটি রকেটে করে মহাকাশ ভ্রমণে গেলেন এবং তার হিসাবে 20 বছর পরে ফিরে আসলে পৃথিবীর হিসাবে তার বর্তমান বয়স কত? আচ্ছা, খেয়াল করেন তার কত বয়সে সে যাত্রা করছে? 50 বছর বয়সে। তাহলে সে কত সময় ভ্রমণ করে আসছে? 20 বছর। তাহলে সে নিজের হিসেবে 20 বছর ভ্রমণ করে আসছে, তাহলে পৃথিবীর হিসাবে কত বছর ভ্রমণ করলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে পৃথিবীর হিসাবের সময়টা হবে টি, আর রকেটের হিসাবে সময়টা হবে টি নট। এটা সবসময় মনে রাখবেন, রকেটের হিসাবটা হবে সবসময় টি নট। তাহলে এখান থেকে আমাদের কাজ হলো গিয়ে টি বের করা। তাহলে আমরা জানি টি ইজ ইকুয়ালস টু টি নট বাই √1 - v² বাই c²। তাহলে এখানে দেখেন বেগটা দেওয়া আছে কত? 0.6 c। তাহলে এখন খেয়াল করেন 0.6 c যদি আপনি এখানে বসান তাহলে c² কাটা যাবে, এখানে থাকবে 0.6 স্কোয়ার। তাহলে টি নট ডিভাইডেড বাই √1 - 0.6 স্কোয়ার মানে 0.36। 1 থেকে যদি 0.36 বিয়োগ করেন কি থাকবে? 0.64। ওইটাকে আবার রুট করলে হবে 0.8। উপরে আছে টি নট যার মান 20, নিচে আছে 0.8। তাহলে 20কে 0.8 দিয়ে ভাগ করবেন, তাই না? 0.8 দিয়ে ভাগ করবেন মানে কি? উপরে লেখেন 200, তাহলে নিচে হবে কত? 8। 200 8 দিয়ে ভাগ করেন কত হয় দেখেন তো? এটা হবে গিয়ে 25 বছর। হ্যাঁ, 25 বছর। তাহলে খেয়াল করেন তো সে পৃথিবীর হিসাবে কত বছর ভ্রমণ করে আসছে? 25 বছর। এবং যাত্রার সময় তার বয়স ছিল কত? 50 বছর। তাহলে মোট বয়স বর্তমানে কত হবে পৃথিবীর হিসাবে? 50 + 25 75 বছর। ওকে, তাহলে অ্যান্সার হবে গিয়ে ক। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, m ভরের একটি বস্তু m/h বেগে গতিশীল হলে তার ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ আমরা জানি, λ = h/mv। এটা হচ্ছে গিয়ে বস্তুর বেগ। হ্যাঁ, ভর হচ্ছে m। তাহলে খেয়াল করেন বেগের মান দেওয়া আছে কত? m/h। তাহলে বসান, m থাকলো, বেগের মান বসান m/h। তাহলে এই h উপরে চলে গিয়ে h এর সাথে গুণ হয়ে যাবে, হবে h², নিচে থাকবে m²। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? h²/m²। ওকে, খ। 8 নম্বর প্রশ্ন কি বলল, একটি ফোটন কোনো স্থির ইলেকট্রনকে আঘাত করে 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলে তার তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? ওকে, তাহলে খেয়াল করেন কম্পটন ক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা হিসাব করতে হবে। কোনো একটা ইলেকট্রনকে একটা ফোটন আঘাত করে 180 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়ে গেছে, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন বের করার ফর্মুলা আমরা জানি, ∆λ = λc × 1 - cos phi। যেখানে ∆λ মানে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন, λc এটা মানে হচ্ছে গিয়ে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এটার একটা মান আছে 1 - cos phi। phi মানে হচ্ছে ফোটনটা কত কোণে বিক্ষিপ্ত হয়েছে, সেই কোণ সব দেওয়া আছে। ওকে, তাহলে দেখেন λc কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, এটার মান আছে, মানটা হচ্ছে গিয়ে 2.43 × 10⁻⁻12 মিটার ইন্টু 1 - cos phi। ফাইয়ের মান দেওয়া আছে কত? 180 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখেন 10⁻⁻12 মিটার। হ্যাঁ, তাহলে দেখেন তো এটাকে আমরা লিখতে পারি না 2.43 পিকোমিটার। হ্যাঁ, পিকোমিটার ইন্টু এখানে আছে কত? 1। cos 180 ডিগ্রির মান কত? -1। তাহলে -1 আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন এখানে হবে 2 × 2.43 পিকোমিটার, তাই না? তাহলে 2 দিয়ে এটাকে গুণ করেন কত হবে? 4.86 পিকোমিটার। তাহলে আমাদের অ্যান্সার হবে গিয়ে গ। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে সমর্থন করে? আচ্ছা, দেখেন এখানে প্রথমটা কি আছে? ∆x × ∆p <= h/4π। লেস দেন অর ইকুয়াল না, গ্রেটার দেন অর ইকুয়াল হবে, মানে এটা বাদ। খ নম্বরে বলছি কি ∆e × ∆t গ্রেটার দেন অর ইকুয়াল h/2π। এটাও ঠিক ছিল, গ্রেটার দেন অর ইকুয়াল ছিল, কিন্তু এখানে আছে h/2π, হইতে হবে h/4π। ঠিক আছে। আচ্ছা, পরেরটা আছে ∆l × ∆θ h/4π, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে লেস দেন হবে না, গ্রেটার দেন হইতে হবে। ঘ নম্বরে কি বলছে? ∆e × ∆t গ্রেটার দেন অর ইকুয়াল h/4π। ঠিক আছে, শক্তি এবং সময়ের অনিশ্চয়তার গুণফল এই h/4π অপেক্ষা বড় অথবা তার সমান। অ্যান্সার হবে ঘ। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্ন কি বলছে,
5.026 ইন্টু 10⁻⁻19 জুল কার্যাপেক্ষকের একটি ধাতুর উপর এত কম্পাঙ্কের ফোটন আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত হবে? আচ্ছা, একটা ধাতুর কার্যাপেক্ষক দেওয়া আছে, তার উপরে ফোটন আপতিত হয়েছে এত কম্পাঙ্কের, যে ইলেকট্রনটা নির্গত হবে ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য, তার গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তি কত হবে সেটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখেন আমরা আইনস্টাইনের ইকুয়েশনটা জানি, E is equals to phi প্লাস কে ম্যাক্স, তাই তো? এখানে E মানে হচ্ছে গিয়ে ফোটনের শক্তি, শক্তি কত, শক্তি দেওয়া নাই, কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে এটাকে ভাঙে আমরা লিখতে পারি না HF? পারি। ফাই দেওয়া আছে, হ্যাঁ, অত আমরা ফাইটাকে একটু পরে লিখি, প্লাস কে ম্যাক্স, এখান থেকে কে ম্যাক্স বের করতে বলছে। আচ্ছা, তাহলে কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু কী আসবে দেখেন তো, কে ম্যাক্স ইজ ইকুয়ালস টু আসবে HF মাইনাস ফাই। এবার দেখেন এইচ এর মান কত, 6.626 10⁻⁻34, কম্পাঙ্ক দেওয়া আছে কত, 10⁻15। এখান থেকে আপনি বিয়োগ করবেন, কি বিয়োগ করবেন, ফাই, ফাই মানে কার্যাপেক্ষকের মানটা বিয়োগ করবেন। কার্যাপেক্ষক কত দেওয়া আছে, 5.026 10⁻⁻19। ওকে, এখানে 10⁻15 হবে, হ্যাঁ, ওকে, তাহলে থেকে বিয়োগ করেন 5.026 10⁻⁻19। এবার খেয়াল করেন তো, এখানে আছে কত, 6.626 10⁻⁻34, এখানে আছে 10⁻15, দুইটা পাওয়ার যোগ করলে কত হবে, 10⁻⁻19। এখানেও দেখেন 10⁻⁻19 আছে। ওকে, তাহলে এবার দেখেন এই সংখ্যা থেকে এই সংখ্যাটা খালি বিয়োগ করেন তো কত হয়, 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1, পরে 626 থেকে শুধু 26 বিয়োগ করলে হবে 600, মানে 6, তাহলে হবে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। তাহলে বলেন তো, শক্তি যদি হয় এত জুল, তাহলে কত ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট, তাই না? তাহলে অ্যান্সার হবে গিয়ে গ। বুঝে গেছে? 11 নম্বর প্রশ্ন কি বলছে, আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কয়টি মৌলিক স্বীকার্যের উপর প্রতিষ্ঠিত? 2টি, মুখস্থ। 12 নম্বর প্রশ্ন, লরেন্স রূপান্তরের ধ্রুবক নিচের কোনটি? ক, মুখস্থ, 1/√1 - v²/c², এটা হচ্ছে লরেন্স রূপান্তরের ধ্রুবক। 13 নম্বর প্রশ্ন, নিচের কোন সম্পর্কটি যথার্থ? L0 ইজ ইকুয়ালস টু L√1 - v²/c², না, এটা ভুল। আমরা জানি L ইজ ইকুয়ালস টু L0 √1 - v²/c², মানে এটা বাদ। ওকে, এটা e² - u² ইজ ইকুয়ালস টু p²c², এটা কি জানি আমরা? আচ্ছা দেখেন তো, আমরা একটা সম্পর্ক জানি যে e² ইজ ইকুয়ালস টু p²c² প্লাস m0² c⁴। হ্যাঁ, দেখেন তো, এটাকে আমরা লিখতে পারি e² ইজ ইকুয়ালস টু p²c² প্লাস m0c² হোল স্কোয়ার, m0c² হোল স্কোয়ার লেখা যায়। তাহলে দেখেন e² মাইনাস, এটা মানে কি বলেন তো, ইউ মানে স্থিতিশক্তি, তাহলে ইউর উপর আছে স্কোয়ার, তাহলে এটার পাশে নিয়ে আসেন, u² ইজ ইকুয়ালস টু p²c²। ওকে, দেখেন খ নাম্বার যেহেতু আমরা পাইয়া গেছি, এটাই অ্যান্সার। পরেগুলো অবশ্যই ভুল, ঠিক আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। ওকে, আর এখানে আছে ই ইজ ইকুয়ালস টু m - m0c², ই মানে মোট শক্তি, ই মানে m - m0c² না, ই মানে mc²। ওকে, আচ্ছা, তাহলে অ্যান্সার হবে গিয়ে খ। 14 নম্বর প্রশ্ন কি বলছে, বিকিরণের ক্ষুদ্রতম একক ফোটন নামকরণটি কে করেন? আচ্ছা, ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম তত্ত্বের জনক, ঠিক আছে, কিন্তু তিনি আলোর গাঠনিক যে একক কণা সেটার নাম দিয়েছিলেন কোয়ান্টা। সর্বপ্রথম ফোটন শব্দটা ব্যবহার করছেন বিজ্ঞানী লুইস। অ্যান্সার হবে গ। 15 নম্বর প্রশ্ন কি বলছে, সবল নিউক্লিয় বলের সাপেক্ষে মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা কত? আচ্ছা, আমরা জানি 4টা মৌলিক বল আছে। সবল নিউক্লিয় বল, আমি পর্যায়ক্রমে বলতেছি, হ্যাঁ, শক্তির ক্রম অনুসারে বলতেছি। সবল নিউক্লিয় বল, সেকেন্ডটা হচ্ছে তাড়িৎ চৌম্বক বল, থার্ডটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, একদম শেষেরটা হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বল বল। সবল নিউক্লিয় বলের তুলনায় এটা 10⁻⁻41 গুণ শক্তিশালী। ওকে, তার মানে আপেক্ষিক সবলতা হচ্ছে 10⁻⁻41।
ওকে, তাহলে দেখেন আমাদের 15টা প্রশ্ন সলভ করা হয়ে গেল। আচ্ছা, তাহলে দেখেন যারা পরীক্ষাটা দিয়েছেন তাদের জন্য অবশ্যই সলভটা অনেক বেশি হেল্পফুল হবে। তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তারাও আপনার মতো উপকৃত হতে পারে। ওকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। তাহলে আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।